হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। হোপফুলি সবাই নিশ্চয়ই ভালো আছে, রাইট? তো সবাই যুক্ত হলে আমরা ক্লাসটা শুরু করে দিতে পারি। ওকে, ফাইন। এই তো, কী অবস্থা সবার? ওয়ালাইকুম আসসালাম। বৃষ্টির মধ্যে ক্লাস হচ্ছে, হ্যাঁ, এই বৃষ্টির মধ্যে ক্লাস। হ্যাঁ, এটাই ক্লাস শুরু হওয়ার আগে এটাই মনে করতেছিলাম যে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, একটা ওয়েদার অন্যরকম। আর সবাই একটু হয়তো বা কী বলে বৃষ্টি বিলাস করছো, সো এর ভিতরে এই ক্লাসটা নিতে হবে, তো নিতে হচ্ছে, নিচ্ছি। ফাইন। তো দ্যাটস ইট। নেটওয়ার্ক ইস্যুও আছে, অনেকেই হয়তো বা এই বৃষ্টিতে কারেন্ট টারেন্ট নাই, যেটা কিছুক্ষণ আগে আমারও ছিল এরকম অবস্থা। ফাইন, ওকে, ভেরি গুড। তাহলে চলো আজকে আমরা খুব ছোট করে আসলে যতটুকু ক্লাস হবার ততটুকু ক্লাস আমরা করে ফেলি। সবাই যুক্ত হইলে আমরা খুব ছোট একটা অংশ আজকে পড়বো। ওকে, পর্যায়বৃত্ত গতির 5 নাম্বার লেকচারে এখানে আমরা একটা অংশ আজকে কাভার করে ফেলবো। ওকে, আচ্ছা। সো আমরা এর আগে পর্যায়বৃত্ত গতির লাস্ট ক্লাসটা পর্যন্ত আমরা সবাই ছিলাম, যেখানে আমরা হচ্ছে গিয়ে একটা কাজ দিছিলাম, বেগ এবং ত্বরণের গ্রাফ হচ্ছে গিয়া তোমাদের আঁকতে বলা হয়েছিল। পাশাপাশি দুটো কাজ আমাদের জমে গেছে। আর একটা হচ্ছে গিয়া সিম্পল হারমোনিক মোশনের ব্যবকলনীয় যে সমীকরণ আছে সেটা সমাধানও করার কথা ছিল। ঠিক আছে? তো আজকের ক্লাসটা ছোট একটা ক্লাস, কজ বুঝতেছি যে বৃষ্টির জন্য অনেকে হয়তো বা ক্লাসে নাই, বা অনেক জায়গাতেই আসলে নেটওয়ার্কের প্রবলেম চলছে, পাশাপাশি বিদ্যুতেরও একটা ইস্যু থাকতে পারে। সেই জন্য ক্লাসটা খুব বড় আমরা নিব না, আমরা ছোট জাস্ট এই দুইটা জিনিসই আজকের এই ক্লাসটাতে আমরা পড়ব। ঠিক আছে? আমরা কি কি পড়ব? আমরা এর আগের ক্লাসে তোমাদেরকে টাস্ক দেওয়া হয়েছিল দুইটা, অনেকে হয়তো বা সেটা চেষ্টা করেছো, বাট আমাকে জানাওনি। এখন ক্লাসে সবাই উপস্থিত থাকবা, জাস্ট 30 মিনিটসের মতো একটা সময়ে আমরা এই যে টাস্কগুলো এই ক্লাসে জমছে সেগুলো আজকে আমরা শিখে ফেলবো। ঠিক আছে? তার মধ্যে নাম্বার 1 যেটা ছিল সেটা হচ্ছে সহজন্ত স্পন্দনের বেগ বনাম সরণের গ্রাফ। বেগ বনাম সরণের যে গ্রাফ, এই গ্রাফটা আমি তোমাদেরকে আঁকতে দিয়েছিলাম। ওকে, সো বলেছিলাম যে তোমরা করে আমাকে পাবলিক গ্রুপে মেনশন করতে পারো। সো কেউ এটা করনি, ফাইন। সো হয়তো বা আমি জানি যে তোমরা সবাই চেষ্টা হয়তো বা করেছো বাসায়, হ্যাঁ, এটা আমি বুঝতে পারি। অনেকে হয়তো বা পারছো, বাট করো দেখাওনি আর কি। এটা দ্যাটস ইট। ওয়ালাইকুম আসসালাম রাফিদুদ্দিন। ওকে, তাহলে চলো আমরা এটা দেখে ফেলি। সো বেগ এবং সরণের গ্রাফ আমাদের রাখতে হবে। সো বুঝতে পারতেছো, বেগ এটা তো ভি, আর সরণ এটা তো এক্স। ওকে, আচ্ছা। তো বেগ এবং সরণের সম্পর্কটা আমরা দেখেছি, যেটা হচ্ছে ভি ইকুয়ালস টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা কিন্তু বেগ এবং সরণের সম্পর্ক। এই সম্পর্কটা আমরা গত দু ক্লাসে দেখেছি। তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সরণ, আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়া বেগ। এবং সরণ এবং বেগের এই সম্পর্ক থেকে আমাদের আসলে বের করে নিতে হবে যে গ্রাফটি কীরকম হবে। সো আমরা যে গ্রাফটা আঁকবো সেই গ্রাফে দুইটা অ্যাক্সিস থাকবে, সিম্পল। সেই গ্রাফে দুটো অ্যাক্সিস থাকবে। ওকে, আচ্ছা। তাহলে একটা অ্যাক্সিস থাকবে হচ্ছে গিয়া এক্স, যেখানে সরণ থাকবে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে হচ্ছে গিয়া বেগ। এখন এই যে সম্পর্কটা, এই সম্পর্ক দেখে কিন্তু আমরা স্পষ্টভাবে বুঝতে পারতেছি না যে এইটা কেমন টাইপের গ্রাফ। সো এটাকে একটু আমাদের পরিচিত স্ট্যান্ডার্ড সমীকরণের সঙ্গে ম্যাচ করাইতে এটাকে একটু সুন্দর করে গুছায় নিতে হবে। ওয়ালাইকুম আসসালাম মনিরুল আলম। ঠিক আছে? তো চলো এটা আমরা একটু গুছাই নিই। প্রথমে আমরা একটা কাজ করব, এটাকে দুই সাইডে বর্গ করে দিব। তাহলে দুই সাইডে যদি বর্গ করি, এই পাশে হবে ভিএস স্কোয়ার, এই পাশে হবে ভিএস স্কোয়ার, এই পাশে হবে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, ফাইন। তাহলে এটাকে আরেকটু গুছায় লিখতে পারবো আমরা, বি স্কোয়ার ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, গুণ করে দিচ্ছি ওমেগা,
মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। ওকে, আচ্ছা, তাহলে এই যে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার এটাকে এই বাম সাইডে নিয়ে আসবো। দ্যাট মিনস ভি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়ালস ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। এইবার আমরা যে কাজটা করতে পারি, এই ওমেগা স্কোয়ার এ স্কোয়ার দ্বারা কিন্তু এটাকে ভাগ করা যেতে পারে। এই বোথ সাইডে ভাগ করে দিলাম। ভাগ করে দিলে এভাবে লেখা যাবে, দেখো, ভি স্কোয়ার ডিভাইডেড বাই ওমেগা এ হোল স্কোয়ার, এইটা। আর এই পাশে যখন ভাগ আকারে আনবো ওমেগা স্কোয়ার কেটে যাবে, তাহলে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইকুয়ালস 1। ওকে, আচ্ছা, ফাইন। তাহলে এইবার দেখো এইখান থেকে আমরা এটা লিখতে পারবো যে, বুঝতেছ, এই পুরো জিনিসটাকেই আমরা এভাবে লিখতে পারবো ভি স্কোয়ার ডিভাইডেড বাই ওমেগা এ হোল স্কোয়ার, বা এক্স স্কোয়ারটাকে সামনে লিখছি, এটাকে সামনে লিখছি, এভাবে লিখতে পারবো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই ওমেগা এ হোল স্কোয়ার ইকুয়ালস 1। ওকে, এইবার এই যে সমীকরণটা আছে এটা দেখে অলরেডি তোমাদের কিছুটা বুঝে যাবার কথা, এটা একটা উপবৃত্তের সমীকরণ। কারণ আমরা উপবৃত্তের সমীকরণ জানি, উপবৃত্তের সমীকরণ এরকম হয় এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস 1। ওকে, আমরা এটা দেখেছি, এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ। এখন এটা যদি উপবৃত্তের সমীকরণ হয় সেই ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারবো যে, দেখো, এরকম উপবৃত্তের সমীকরণ হলে সেই উপবৃত্তটা এই রকম হয়, এই রকম হয়। ওকে, এখানে যে এ দেখতে পাচ্ছ, এই এটা হচ্ছে বৃহৎ অক্ষের অর্ধেকটা, এই যে এক্স বরাবর বৃহৎ অক্ষ এইটা, এইটার অর্ধেকটা, মানে এইটা হচ্ছে এ। আর এই যে বি দেখতেছো, বি হচ্ছে ক্ষুদ্র অক্ষের অর্ধেকটা, তাহলে এই যে ক্ষুদ্র অক্ষ এটার যে অর্ধেকটা এটা হচ্ছে বি। ওকে, তাহলে এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ। কখনো কখনো এ বড় হয়, কখনো কখনো বি বড় হয়। এখানে এই কেসটাতে এ বড়, এই জন্য এক্স বরাবর লম্বা হয়ে আছে আর ওয়াই বরাবর চ্যাপ্টা। তাহলে এইবারে খেয়াল করে দেখো, এইটা হচ্ছে আমাদের এক্স, হ্যাঁ ঠিক আছে, আর ভিকেই আমরা বলতেছি ওয়াই, তার মানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এটাই হবে আমাদের ছোট এ ইকুয়ালস টু এটা। আর দেখতেছো ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার, তাহলে এটাই আমাদের বি ইকুয়ালস টু ওমেগা এ। তাহলে আমরা বুঝে গেছি এ বি কীরকম হবে। এখন গ্রাফে এ বড় না বি বড় এটা তো শিওর হওয়া যাচ্ছে না, এটা তো ডিপেন্ডস অন ওমেগা। দেখো খেয়াল করে এই জায়গা থেকে এটা বুঝতেছো, যদি এমন হয় এ ইকুয়ালস টু আসছে বড় এ আর বি ইকুয়ালস টু আসছে ওমেগা এ, এখন এ বি এর মাঝে কে বড় আমরা কেমনে বুঝবো? দুইটার সঙ্গেই এ আছে আর এটার সঙ্গে ওমেগা গুণ আছে, তার মানে বুঝতে পারছি এটা বোঝার জন্য ওমেগার ভ্যালুর উপরে ডিপেন্ড করে। এখন যদি এরকম একটা কেস হয় ওমেগার ভ্যালু একের থেকে কম, ওমেগার ভ্যালু একের থেকে কম যদি হয়, একের থেকে কম ছোট একটা সংখ্যা যদি হয়, তাহলে বুঝতে পারতেছো বি এর ভ্যালু কিন্তু কমে যাচ্ছে, কারণ এখানেও এ আছে এখানেও এ আছে, এখানে একের থেকে কম দ্বারা গুণ হলে বি এর ভ্যালু কমে যাবে। তাহলে ওমেগার ভ্যালু একের থেকে কম হলে ব্যাপারটা এরকম দাঁড়াবে যে এ বড় হবে বি ছোট হবে। ওকে, ফাইন। দেখো ওমেগার ভ্যালু একের থেকে কম হলে এ বড় থাকবে বি ছোট হবে। সেই ক্ষেত্রে আমাদের এই গ্রাফটা দেখতে হবে এরকম, দেখো সেই ক্ষেত্রে আমাদের এই গ্রাফটি দেখতে এরকম হবে, এ বড় আর বি ছোট এরকম হবে। দেখতে পাচ্ছ এখানে এটা বড় বিটা ছোট। এটা কখন হবে? যখন ওমেগার ভ্যালু হবে হচ্ছে গিয়া একের থেকে, ওমেগার ভ্যালু হবে একের থেকে কম, যখন ওমেগার ভ্যালু হবে একের থেকে কম। ওকে, তখন এ বড় আর হচ্ছে গিয়া বি ছোট হবে। তাহলে দেখতেছো এই যে এ যে অংশটা আছে এই এ, এইটা বড় আছে আর বি যে অংশটা আছে এইটা ছোট আছে। এরপর অন্য একটা কেস চিন্তা করো, মনে করো ওমেগার ভ্যালু একের থেকে বড়, ওমেগার ভ্যালু যদি একের থেকে বড় হয় তাহলে বুঝতেছো বিটা বড় হয়ে যাবে আর এটা ছোট হয়ে যাবে, মানে সেই ক্ষেত্রে এ ছোট বি বড়। তখন আসলে আমাদের গ্রাফটা কেমন হবে? তখন এ ছোট বি বড়, এ ছোট বি বড়। খেয়াল করে দেখো এইখানে এটা ছোট আছে, বিটা কিন্তু অনেক বড়। হ্যাঁ, এখানে এটা ছোট এবং বিটা অনেক বড় হয়ে গেছে, নিশ্চয়ই দেখেই বুঝতেছো এ এতটুকু বি এবার এতটুকু। তাহলে এটা কখন? এটা হচ্ছে তখন যখন যখন ওমেগার ভ্যালু একের থেকে বড়। এখন তোমাদের মনে আরেকটা কোশ্চেন আসতে পারে
যে ওমেগার ভ্যালু একের থেকে ছোট হলে কি হবে জানলাম, ওমেগার ভ্যালু একের থেকে বড় হলে কি হবে সেটাও আমরা জানলাম। তাহলে এখন নিশ্চয়ই এরকম কোশ্চেন আসা উচিত, ওমেগার ভ্যালু একের সমান হলে কি হবে ভাইয়া? ওমেগার ভ্যালু যদি একের সমান হয় তাহলে বুঝতে পারছো এ এবং বি সমান হবে। এ এবং বি ওমেগার ভ্যালু একের সমান হইলে দেখতেছো এটা একের সমান হইলে এ এবং বি সমান, সেই ক্ষেত্রে হয়ে যাবে সেটা একটা বৃত্ত। বুঝতেছো এ বি যদি সমান হয় উপবৃত্তের, তার মানে সেটা একটা বৃত্ত হয়ে যায়। দেখো এ আর বি সমান মানে কি ব্যাসার্ধ, তাই না? সেটা তখন একটা বৃত্ত হয়ে যাবে। তার মানে বুঝতেছি এটা কখন, যখন ওমেগার ভ্যালু একের সমান, তখন এটা একটা বৃত্ত হবে। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এই গ্রাফটা বুঝতে পারছি। খুবই চমৎকার না গ্রাফটা? দেখে এই চিত্রটা দেখেই একটা মন ভালো হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার কাজ করার কথা তোমাদের, এটা খুব ভালো লাগার কথা যে জস, তাই না? ছবিটা দেখি আমার ভালো লাগে। বৃষ্টির মধ্যে ক্লাস, ক্লাস তো অনলাইনে, হ্যাঁ ক্লাস অনলাইনে ঠিক আছে, বাট ইমোশন মন মেজাজ সব কিছু তো আমরা মানুষ নেচারের সঙ্গেই জড়িত, তাই না? বৃষ্টি আমার এখানেও হচ্ছে, বৃষ্টি তোমাদের ওখানেও হচ্ছে, বৃষ্টি সব জায়গায় পড়ছে, আকাশ থেকে বৃষ্টি ঝরে পড়ছে, তাই না? সো আজকে সারাটা দিনই আসলে অনেকটা ওই যে বৃষ্টি দিনে যেটা হয় একটু গ্লুমি লাগে, একটু নস্টালজিয়ায় হচ্ছে তোমার ওল্ড ক্লাসিক যে গানগুলো আছে ওল্ড স্কুল ভাইবস, তো সেইগুলো শুনতে ভালো লাগে, যেটা আমি করছিলাম। বাট দিন শেষে ক্লাসটাও নিতে হয়। এরকম বৃষ্টি বিঘ্নিত দিনগুলোতে আমরা যখন ছোট ছিলাম তখন দেখা যেত স্কুলে যাইতাম, বাট স্যার ম্যাডামরা আসতেন না, আর আমরা সারা দিনই হচ্ছে গিয়া স্কুলের ভিতরে খেলাধুলা করে বেড়াইতাম। দোজ আর গোল্ডেন ডেইজ। বরঞ্চ হঠাৎ করে কেউ বৃষ্টির মধ্যে ছাতা হাতে কোনো স্যার যদি চলে আসতেন তখন খুব মন খারাপ হইতো যে ইস উনি আসলেন কেন, এমনিতেই তো ছিলাম ভালো। সো এরকম অনুভূতি স্বাভাবিক, পড়ালেখা তো আমরা সবসময়ই করি। সো এই অনুভূতিটা থাকার দরকার আছে, এটা আমরা মানুষ তো আমাদের থাকবে। ওকে, সো এই জন্য হয়তো বা বলেছে যে আজকে বৃষ্টির দিন ক্লাস তো ওর অনুভূতিটা এরকম ছিল। মনোয়ার আলম, ওকে তুমি ছেড়ে দাও, ওকে ওর মতো করে ফিল করতে দাও। আমারও একটা সময় মনে হচ্ছিল যে আজকে বৃষ্টির দিনে আমি একটু হচ্ছে বাসায় বৃষ্টি বিলাস করি, ক্লাস না নিতে পারলে তো তোমাদের ক্ষতি হয়ে যাবে, বাট সময়টা ভালো যাবে এরকম চিন্তা করছিলাম। বাট পরে ভাবলাম যে না, ক্লাস নিতে হবে, ক্লাসটাতে আমরা চলে আসছি, তাই না? ছোটো করে এই ক্লাসটা নিচ্ছি, সমস্যা নেই, বাট ক্লাসটুকু আমরা করে ফেলি। হ্যাঁ এক্স্যাক্টলি, ক্লাস তো করতে হবে, এক্স্যাক্টলি, সে ক্লাসটাই চলছে এখন। ওকে, তাহলে আমরা এই গ্রাফটা সবাই নিশ্চয়ই বুঝতে পারছি, বেগ সহনের গ্রাফটা সবাই বুঝতে পারছি। তো অনেকে শুধুমাত্র বলবে উপবৃত্ত, বাট সবসময় উপবৃত্ত না। যখন ওমেগার ভ্যালু একের থেকে কম তখন এটা উপবৃত্ত, এবং সেক্ষেত্রে এক্স অক্ষ বরাবরই বৃহৎ অক্ষ, মানে এটা বড়। যখন ওমেগার ভ্যালু একের থেকে বেশি তখনও সেটা একটা উপবৃত্ত, বাট সেক্ষেত্রে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে বৃহৎ অক্ষ, মানে বিটা বড়। আর যখন ওমেগার ভ্যালু একের সমান, মানে একক কৌণিক বেগে ঘুরতেছে, তখন আসলে এবি দুইটাই সমান, মানে তখন সেটা একটা বৃত্তের মতো হয়ে যাবে গ্রাফটা। ঠিক আছে, তাহলে ওমেগার উপরে ভিত্তি করে আমরা এটার ইকুয়েশন কেমন হবে বুঝতে পারবো। গেল এটা, ফাইন। তাহলে এরপর আমরা চলে যাব হচ্ছে গিয়ে বেগ সরণের গ্রাফটা দেখছি। আরও একটা কাজ দেওয়া ছিল, যেটা হচ্ছে বেগ ত্বরণ বনাম সরণের গ্রাফ। ত্বরণ বনাম সরণের গ্রাফ, ত্বরণ বনাম সরণের গ্রাফ, ত্বরণ বনাম সরণের গ্রাফ। হ্যাঁ, এটাও তোমাদেরকে কাজ দেওয়া ছিল, তো চলো আমরা এটা করি। ত্বরণ এবং সরণের সম্পর্কটাও আমরা দেখেছি। ত্বরণ সরণের সম্পর্ক কীরকম? এ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। ওকে, ফাইন। তাহলে এইটা হচ্ছে আমাদের ত্বরণ আর এটা হচ্ছে আমাদের সরণ। তাহলে আমরা যে গ্রাফটা আঁকবো সেই গ্রাফটাতে দুইটা অক্ষে, একটাতে সরণ আর একটাতে ত্বরণ বসাবো। তাহলে এক্স অক্ষ বরাবর যে আছে এটাতে বসবে হচ্ছে আমাদের সরণ এক্স, ওয়াই অক্ষ বরাবর বসবে হচ্ছে আমাদের ত্বরণ এ, ওয়াই অক্ষ বরাবর বসবে হচ্ছে ত্বরণ এ। ওকে, ফাইন। তাহলে বুঝতে পারতেছো এটা হচ্ছে আমাদের ওয়াই আর এটা হচ্ছে আমাদের এক্স। তাহলে এখানে মাইনাস আর ওমেগা স্কোয়ারটাই আমাদের এম। তাহলে দেখো এই গ্রাফটা কিন্তু দেখে তোমরা সবাই চিনতে পারছো, ওয়াই ইকুয়ালস টু এম এক্স, মানে মূল বিন্দুগামী সরলরেখা। এটা মূল বিন্দুগামী সরলরেখা। তবে এখানে একটু বুঝতে হবে, এখানে মাইনাস আছে, ঢাল মাইনাস থাকলে আমরা জানবো মূল বিন্দুগামী সরলরেখা দুই রকমের হতে পারে। দেখো, একটা হতে পারে এরকমের, এরকমের হতে পারে মূলবিন্দুগামী সরলরেখা, আবার এরকমও হতে পারে, এটাও মূলবিন্দুগামী সরলরেখা। এখন আমরা কোনটা নিব?
সো দেখতেছো এখানে ঢালটা কিন্তু মাইনাস আছে, দেখতে পাচ্ছ এখানে ঢালটা হচ্ছে মাইনাস। সো ঢাল মাইনাস মানে বুঝতে পারতেছো, ঢাল মাইনাস মানে হচ্ছে গিয়ে আমরা জানি ঢাল ইকুয়ালস টু ট্যান থিটা। ঢাল মাইনাস তখনই হয় যখন কোণটা হচ্ছে 90 থেকে বড় হয়, মানে স্থূল কোণ হলে ঢাল মাইনাস হয়। তো দেখতে পাচ্ছ এই দ্বিতীয় যে সরলরেখা এইটার কোণটা স্থূল কোণ, মানে এটা ট্যান থিটা নিলে আমরা মাইনাস ঢাল পাবো, দ্যাটস এটা নিব। আর দেখো এইটা যদি নিতাম তাহলে আমরা সূক্ষ্ম কোণ পাই, সূক্ষ্ম কোণ নিলে ঢাল পজিটিভ আসার কথা, তো সেটা তো না। তার মানে বুঝতে পারছি আমাদের এটা না, এটা হবে হচ্ছে গিয়ে এই যে দ্বিতীয় যে রেখাটা আমি এঁকেছি এইটা হবে হচ্ছে গিয়ে আমাদের এই গ্রাফটা। ওকে, আমি আর একবার একটু এঁকে দিচ্ছি, এরকম হবে। হ্যাঁ, এইটা বুঝছি সবাই। আচ্ছা, তো এটার একটা লিমিট আছে। কি লিমিট আছে দেখতে পাচ্ছ, এই বিন্দু এবং এই বিন্দু, ঠিক তেমন করে এই বিন্দু এবং এই বিন্দু। দেখো এখানে কতগুলো লিমিটিং পয়েন্ট আছে। লিমিটিং পয়েন্টটা কি, যেমন এই যে বিন্দুটা আছে, এই বিন্দুতে সরণের মান, এই বিন্দুতে সরণের মান বুঝতে পারতেছো প্লাস এ, এই বিন্দুতে সরণের মান প্লাস এ। ওকে, মানে বুঝতেছো সর্বোচ্চ বিস্তার, কারণ সরণের তো একটা ফিক্সড অংশ আছে সর্বোচ্চ বিস্তার পর্যন্ত। যখন আমি সর্বোচ্চ বিস্তার এখানে বসাবো, প্লাস এ যখন বসাবো, তাহলে ত্বরণের ভ্যালু আসবে মাইনাস ওমেগা স্কোয়ার এ। তো দেখতেছো এখানে ত্বরণের ভ্যালু আসছে মাইনাস ওমেগা স্কোয়ার এ, মানে সরণ যখন প্লাস ত্বরণ তখন মাইনাস। দেন এই যে বিন্দুটা দেখতেছো নেগেটিভ বিস্তারে আছে, মানে এখানে এক্স ইকলস টু মাইনাস এ। এই মাইনাস এ যখন আমি এখানে বসাবো, তখন সেই মাইনাসটা এখানে মিলে প্লাস হয়ে ওমেগা স্কোয়ার এ হবে। তখন এখানে ভ্যালু হবে প্লাস ওমেগা স্কোয়ার এ, কারণ দেখো মাইনাস এ বসাইলে মাইনাসটার সঙ্গে গুণ হয়ে প্লাস ওমেগা স্কোয়ার এ। ওকে ফাইন, তাহলে এখান থেকে আমরা পুরো জিনিসটাই বুঝে ফেলছি, ঠিক আছে ফাইন। তাহলে দেখো আমরা কিন্তু এই গ্রাফটাও পেয়ে গেলাম, আমরা এই গ্রাফটাও পেয়ে গেলাম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই গ্রাফটা হবে মূলবিন্দুগামী সরলরেখা এবং পুরো গ্রাফটার ভিজুয়াল আমরা দেখতে পাচ্ছি। এক্স্যাক্টলি মনোর আলম, ঠিক বলছো ভাই। এই চ্যাপ্টার শেষ করে ওয়েভ ধরিয়েন। হ্যাঁ সেটাই তো রায়হান, এরপরে তো ওয়েভই বাকি আছে, ওয়েভই তো পড়বো আমরা এরপরে, এবং ওয়েভটা আমরা খুব সুন্দর করেই পড়বো। আমি যেভাবে করে পড়াচ্ছি এভাবে করে পড়ে আমরা ডেফিনেটলি অ্যাট দ্য এন্ড গেম বেটার সাইডে থাকবো, বেস্ট সাইডে থাকবো ইনশাল্লাহ, ঠিক আছে। সো এই ক্রমেই পড়তে হয়, এটাই ক্রম, তোমাকে এই বিশ্বাসটা রাখতে হবে এবং এটাই আমরা করব। ওকে, তো দেখো এরপরে আমরা ওয়েভ পড়বো, কি সুন্দর করে ফিজিক্সটা আমাদের গুছিয়ে যাবে ইনশাল্লাহ। তো সরন্ত অনেক গ্রাফ আমরা দেখে ফেলছি, এই দুইটা কাজ দেওয়া ছিল, তো তোমরা নিশ্চয়ই এখন দেখে এটা ক্লিয়ার হলে। আরেকটা কাজ আমাদের দেওয়া ছিল, যেই কাজটা আমরা এখন সলভ করব। আরেকটা কাজ যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণের সমাধান নির্ণয় করো। সিম্পল হারমোনিক মোশনের ব্যবকলনীয় সমীকরণের সমাধান, ব্যবকলনীয় সমীকরণের সমাধান নির্ণয় করো। এটা ডিউতে আসছিল, এবং এটার মার্ক ছিল হচ্ছে 10 মার্কস। সো এইটা ইউজুয়ালি বেসিকলি হচ্ছে ওডি একটা ইকুয়েশন, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো সেটাকে আমরা সলভ করতে চাই। তো সলভটা আহামরি যে খুব কঠিন তেমন কিছু না, বাট একটু বুঝে করলে সেটা করা যায়, বাট বইয়ে এরকম স্ট্রেট ফরওয়ার্ডভাবে সলিউশনটা করা নেই। তো দেখো, সো আমরা ইকুয়েশনটা দেখেছি, ব্যবকলনীয় সমীকরণ মানে ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি সেটা আমরা দেখেছি। ওকে, এই হচ্ছে গিয়ে আমাদের ব্যবকলনীয় ইকুয়েশন। এখন বুঝতে পারছো যে এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনে একটা আননোন থাকার কথা, একটা ভেরিয়েবল থাকার কথা, এবং এখানে ভেরিয়েবলটাকে, এই ভেরিয়েবলটা হচ্ছে এক্স, এখানে এই ভেরিয়েবলটাই হচ্ছে এই এক্স। সো আমাদের এক্স এর মানটা নির্ণয় করতে হবে, আমাদেরকে এক্স এর মানটা নির্ণয় করতে হবে, যে এই এক্স এর মান কত সেটা আমাদেরকে বের করতে হবে। কারণ একটা সমীকরণ সমাধান করলে অজানাটার মান বেরোয়, এবং আমরা এটা জানি, এটাকে সমাধান করলে এক্স এর মান এটা আসার কথা, এ সাইন ওমেগা টি প্লাস ডেল। এটাকে সমাধান করলে এক্স এর মান এটা আসবে, এইটার এই ডিফারেন্সিয়েট করে তো আমরা এখানে আসছি। তো
তবে এটা সমাধান করলে তো এটা হবে। তো সেটা কিভাবে হবে, এই সমীকরণটা সমাধান করে লাস্টে এক্স আসবে এবং ওটা পেতে হবে। তো চলো আমরা এটা করে ফেলি। ওকে ফাইন। তাহলে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এই অংশটাকে এভাবে লেখা যায়, দেখো তো এটাকে এভাবে লেখা যায় ডিডিটি, আর এখানে হচ্ছে ভি। দেখো সরণকে দুইবার ডিফারেন্সিয়েট করলে ত্বরণ, আর বেগকে একবার ডিফারেন্সিয়েট করলেই তো ত্বরণ, একই তো জিনিস হয়। বুঝতে পারছি? তো এটা আমরা এটাকে কিন্তু চাইলেই লিখতে পারি। তাহলে আমরা এটাকে লিখতে পারবো ডিভি ডিটি, তাই না? বেগকে একবার ডিফারেন্সিয়েট করলে ত্বরণ পাবো, এখানে সরণকে দুইবার ডিফারেন্সিয়েট করে ত্বরণ পাইছে, সেটা আমরা লিখে ফেললাম। দেন অ্যাগেইন আমরা এখানে একটু চেইন রুল অ্যাপ্লাই করব। কি করব? দেখো এই ডিভিডিটিকে এভাবে ভেঙে লেখা যাবে, এখানে ডিভি, এখানে ডট, এখানে ডিটি। তাহলে ডিভিডিটি তো আছে, এখানে আমি একটা ডিএক্স দিছি, এখানে একটা ডিএক্স দিছি। সুবিধা কি, ডিএক্স ডিএক্স কেটে গেলে কিন্তু ডিভিডিটি থাকলো, একই জিনিস থাকলো। এটাকে ভেঙে এভাবে লেখা যায়, এটাকে বলা হয় চেইন রুল, তাই না? চেইনিং করা, আমরা ডিফারেন্সিয়েশন এটা দেখছি, চেইনিং করা। ওকে, যেমন ভিকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হইতো, আমরা সেটা না করে ভিকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে তার সঙ্গে আবার এক্সকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে গুণ করে দেওয়া, মানে মধ্য কথা দাঁড়াইলো ভিকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা। এমনিও বুঝতেছো কাটাকাটির নিয়মে এই ডিএক্স ডিএক্স কাটা, ডিভি বাই ডিটি ঠিকই আছে। প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস 0। এইবার এই অংশটাকে আমরা একটু আলাদা করে আইডেন্টিফাই করতে পারি, এই ডিএক্স ডিটি, এটাকে কি আমরা ভি বলতে পারি না? তার মানে এটাকে আমরা ভি লিখব। এই কাজটা আমি কেন করছিলাম, চেইনিং, একটু উদ্দেশ্যটা বুঝো। চেইনিংটা করছিলাম এই ডিভি এর সঙ্গে তো ভিকে আনতে হবে, তো এইটা করলে এখানে একটা ভি আসবে যেটা ডিভি এর সাথে চলে আসবে, এটাই ছিল আমাদের উদ্দেশ্য। ফাইন, তাহলে দেখো এই ডিভি এর সঙ্গে এটাকে আমরা ভি লিখতে পারি, ভিকে সামনে লিখলাম, ভি ডিভি ডিএক্স, নিচে আছে ডিএক্স প্লাস ওমেগা স্কোয়ার এক্স। এইটা করে কী লাভ হলো নিশ্চয়ই বুঝছো, এখানে এটা আনার কারণে ভি এর সঙ্গে ভিকে আনছি যাতে ইন্টিগ্রেট করতে পারবো। আরও একটা সুবিধা হয়েছে, নিচে ডিএক্সের সাথে এই ডিএক্স যখন গুণ করে দিব, এইখানে যে এক্স আছে এই এক্সের সঙ্গে ডিএক্স কিন্তু চলে আসবে, তাহলে এটারও ইন্টিগ্রেট করা যাবে। তাহলে বুঝতেছে এই অংশটা কেন আমরা করেছিলাম। এরপরের লাইন দেখো, এখানে আছে ভি ডিভি প্লাস, এই ডিএক্সটা যদি গুণ করে দেই, সমীকরণে যদি গুণ করে দিই, তাহলে থাকবে ওমেগা স্কোয়ার এক্স, সঙ্গে থাকবে ডিএক্স, নিশ্চয়ই বুঝতেছ, এই যে ভি ডিভি নিচে ডিএক্স আছে, ডিএক্স দ্বারা গুণ করে দিলে ভি ডিভি প্লাস ওমেগা স্কোয়ার এক্স, সঙ্গে ডিএক্স চলে আসবে, আর ডিএক্স এই পাশে গুণ হলে ও পাশে তো জিরো, জিরোর সঙ্গে গুণ হলে চলে গেল জিরো। এখন খুব মজা হয়েছে না? চিন্তা করে দেখো, চমৎকার হয়েছে কিন্তু। ভি এর সঙ্গে ডিভি আছে, আর এক্সের সঙ্গে ডিএক্স আছে, আর ওমেগা তো ধ্রুবক, তাহলে ইন্টিগ্রেশন করা যাবে কিন্তু বোথ সাইডে। তাহলে আমরা এবার বোথ সাইডে ইন্টিগ্রেশন করব, বোথ সাইডে ইন্টিগ্রেশন করব। দেখো বোথ সাইডে আমরা ইন্টিগ্রেশন করতেছি। ওকে, এই পাশে ইন্টিগ্রেশন, এই পাশেও ইন্টিগ্রেশন। ওমেগা স্কোয়ারকে কেন বাইরে রাখছি, ধ্রুবক ইন্টিগ্রেশনের বাইরে থাকে, বাইরে নিয়ে আসা যায়, বাইরে নিয়ে আসছি। এখন এই ভিকে ইন্টিগ্রেট করলে ডিভি এর সাপেক্ষে, এটা তো তোমরা জানোই, ভি স্কোয়ার বাই 2 হবে, এখানে ওমেগা স্কোয়ার, আর এক্সকে ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করলে আসবে এক্স স্কোয়ার বাই 2। এখন এটা তো জানো এটা কি অনির্দিষ্ট ইন্টিগ্রেশন, ইনডিফিনিট ইন্টিগ্রেশন। তো অনির্দিষ্ট ইন্টিগ্রেশন যখন হয় তখন আমরা এটা জানি, অনির্দিষ্ট ইন্টিগ্রেশন করলে পরে একটা ব্যবকলনীয় ধ্রুবক চলে আসে, একটা ব্যবকলনীয় ধ্রুবক চলে আসে, যেটাকে আমরা বলি সি, সমকলনীয় ধ্রুবক, সরি, ইন্টিগ্রেশনাল কনস্ট্যান্ট চলে আসে, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট চলে আসে। যে অনির্দিষ্ট ইন্টিগ্রেশন করলে একটা সি আসে, তোমরা দেখছো, যদি লিমিট থাকে তাহলে সিটা থাকে না, বাট আমরা জানি এখানে একটা সমকলনীয় ধ্রুবক ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি চলে আসছে। এখন দেখো এখানে যদি একটা সমীকরণ আমরা বানাতে চাই, সি এর ভ্যালু কত সেটা জানা ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। এখন এটা বুঝতেছো যে সরণ ওমেগা তো ফিক্সড, বিভিন্ন সরণে বেগ হবে বিভিন্ন রকম, বিভিন্ন সরণে বেগ হবে বিভিন্ন রকম, তাহলে বুঝতে পারতেছো বিভিন্ন সরণে বেগ হবে হচ্ছে গিয়া বিভিন্ন রকম। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে এইটা বোঝা যাচ্ছে যে ভিন্ন 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 যদি আমি সরণ বসাই তাইলে ভিন্ন ভিন্ন আমরা বেগ পাবো। তাহলে আমি যদি একটা নির্দিষ্ট সরণে বেগটা কত হয় সেটা জানি, সেই দুইটা ভ্যালু বসাইলেই তো আমি সি পেয়ে যাব। তাহলে আমাকে জানতে হবে সরলসীমিত স্পন্দনরত কণাটার একটা নির্দিষ্ট সরণে তখন তার বেগটা কত হয়, সেটা যদি কোনোভাবে জানতে পারি আর যদি এই কোশ্চেনে বসাই তাহলে সি পেয়ে যাব। এখন আমরা সেটা জানি, কিভাবে জানি,
আমরা একটা জানা সরলসন্ধিত স্পন্দন সম্পর্কে জানি, যেটা হচ্ছে সরল দোলক। আমরা সরল দোলক সবাই চিনি। সরল দোলকের গতি একটা সিম্পল হারমোনিক মোশন। সরল দোলকের গতি একটা সিম্পল হারমোনিক মোশন। সরল দোলকের গতি একটা সিম্পল হারমোনিক মোশন। সরল দোলকের গতি একটা সরলসন্ধিত স্পন্দন, মানে তার জন্য এই সমীকরণ ঠিক আছে। এবং এইটা কি আমরা সবাই জানি না? ইটস কোয়াইট কমন সেন্স যে সরল দোলক যখন বিস্তারে থাকে তখন সরণ কি হয়? এর সমান হয়। আর তখন বেগ কত হয়? শূন্য হয়। তখন বেগ হয় শূন্য। চিন্তা করে দেখো, বিস্তারে যায় সরল দোলক কি থেমে যায়? তার মানে যখন সরণ বিস্তারের সমান হয় তখন বেগ শূন্য হয়। তাহলে তো আমি জেনে গেছি সরণের ভ্যালু যখন শূন্য, সরি, সরণের ভ্যালু যখন বিস্তারের সমান তখন বেগ হবে শূন্য। সরণের ভ্যালু যখন বিস্তারের সমান তখন বেগ শূন্য। এই দুটো ভ্যালু বসাইলে এখান থেকে কিন্তু সি এর ভ্যালু পেয়ে যাব। তাহলে দেখো, আমি এখান থেকে সি এর ভ্যালুটা একটু বের করে নিচ্ছি। এই জায়গাতে দেখো, বেগ হচ্ছে শূন্য, মানে শূন্য স্কোয়ার বাই টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার বাই টু, আর এক্স এর ভ্যালু হচ্ছে এ স্কোয়ার বাই টু ইকুয়ালস টু সি। নিশ্চয়ই সবাই বুঝছো, এখানে এক্স এর ভ্যালু এ বসাইছি, ভি এর ভ্যালু শূন্য বসাইছি। তাহলে এই পাশে তো শূন্য, তাহলে সি ইকুয়ালস টু আসতেছে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার বাই টু। তাহলে সি এর ভ্যালু পেয়ে গেছি। সি তো ধ্রুবক, মানে অন্যান্য যে কোনো সরণেও এটাই ধ্রুবক থাকবে। সেই সি এর ভ্যালু আমরা এখানে এবার বসাই দিব। তাহলে দেখো, ভি স্কোয়ার বাই টু প্লাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার বাই টু ইকুয়ালস ভি এ সি এর যে ভ্যালু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার বাই টু। ওকে, আচ্ছা। তাহলে এবার দেখো, দুই পাশ থেকে টু 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 কাটা। ওকে, এটা যদি কেটে যায় তাহলে এখান থেকে আমি এটা লিখতে পারবো ভি স্কোয়ার ইকুয়ালস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়ালস ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। ওকে, আচ্ছা। তাহলে এখান থেকে যদি আমি ভি বের করতে চাই তাহলে ভি ইকুয়ালস টু, এইটা ওই পাশে চলে গেলে রুট ওভার, দেখো এইটা ওই পাশে যাই বিয়োগ করে দিচ্ছি, ওমেগা স্কোয়ার কমন যাবে, থাকবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, ফাইন। এবার দেখো তো এটাকে এভাবে লেখা যায়, ওমেগাটা বেরোয় আসবে, থাকবে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো ভি ইকুয়ালস টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা তো আমরা জানতাম। বেগের ইকুয়েশন তো এইটা। দেখো, এটাকে সমাধান করে আমরা বেগের ইকুয়েশন পেয়ে গেছি। এইটাকে আরেকটু সমাধান করলে আমরা তাহলে সরণের ইকুয়েশনও পেয়ে যাব, আর সরণের ইকুয়েশনটাই হচ্ছে আমাদের সমাধান। ওকে, তাহলে দেখো আমরা এর পরের অংশে যাই। তাহলে আমরা একটু আগে এটা পাইলাম, ভি ইকুয়ালস টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে এই রিয়েলাইজেশন সবারই হলো যে যদি এটা বলতো সরলসন্ধিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ থেকে এর বেগের সমীকরণ নির্ণয় করে দেখাও, তার মানে এইখান থেকে শুরু করে আমরা এই পর্যন্ত আসলেই বেগের সমীকরণ বেরোইতো, এটাও তো বলতে পারতো। গেল এটা, বাট আমাদের সেটা বলে না, আমাদের আরও ভিতরে যেতে হবে। তো এইবার আমরা একটা কাজ করব, আমরা এই ভিকে এবার সরণে নিয়ে আসবো, যেহেতু আমরা সরণে যেতে চাই। তো এটা তো সবাই জানা আছে, ভি ইকুয়ালস টু ডিএক্স ডিটি, ভি ইকুয়ালস টু ডিএক্স ডিটি। তাহলে এখানে লিখতে পারবো ডিএক্স ডিটি, ডিএক্স ডিটি ইকুয়ালস ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো, ভিকে আমরা সরণে নিয়ে আসছি। লাভ কি নিশ্চয়ই বুঝতে পারতেছো, উদ্দেশ্য কি? উদ্দেশ্য তো অবশ্যই আছে। এগুলো কেন করছি? কারণ দেখো এখানে সরণ আছে, এখানেও সরণ নিয়ে আসলাম। এখন আমাদের টার্গেট হচ্ছে সরণের সঙ্গে সরণকে নিয়ে যাওয়া, একই ছাতার নিচে একই বস্তু নিয়ে আসা, তাইলেই তো ইন্টিগ্রেট করা যাবে। তাহলে সেটা করা তো এখান থেকে খুবই সিম্পল। আবারও চেইন রুল অ্যাপ্লাই করবো। দেখো, ডিএক্স এর নিচে এই টার্মটাকে ভাগ করে নিয়ে আসবো। তাহলে ডিএক্স এর নিচে এটাকে আনলে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে ওমেগা আছে, তার সঙ্গে ডিটিকে নিয়ে যাব, ওমেগা তো ধ্রুবক। তাহলে দেখো এক্স এর সঙ্গে এক্সকে নিয়ে আসছি, তাইলে এবার ইন্টিগ্রেশন করা যাবে। দেখতে পাচ্ছ এখানে এক্স আছে আর এখানেও এক্স আছে, তাহলে এই ইন্টিগ্রেশন করা যাবে। আর সঙ্গে এখানে ডিটি আছে। এখন বোথ সাইডে আমরা ইন্টিগ্রেশন করে দিব। বোথ সাইডে ইন্টিগ্রেশন করে দিব, এই পাশেও ইন্টিগ্রেশন, ওমেগা তো ধ্রুবক, বের করে নিয়ে আসছি। এইবার দেখো, এই ইন্টিগ্রেশন যখন আমরা করব তখন খুব সহজ। এইটা তোমাদের সবার জানার কথা যে dx ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটার ইন্টিগ্রেশন হয় সাইন ইনভার্স এক্স বাই এ। এই ফর্মেটটা তোমরা দেখেছো ইন্টিগ্রেশনে, এটা ইন্টিগ্রেশন হয় সাইন ইনভার্স এক্স বাই এ। তাহলে দেখো তো dx
ডিভাইড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এইটার ইন্টিগ্রেশন হবে সাইন ইনভার্স এক্স বাই এ। এক্স তো এক্স আর এর ভ্যালু হচ্ছে এই বড় এ। এক্স তো এক্স আর এর ভ্যালু হচ্ছে গিয়া বড় এ, সাইন ইনভার্স এক্স বাই এ গেল এটা। এরপর ওমেগা ডিটিকে ইন্টিগ্রেট করলে আসবে টি, আমরা জানি ডিটিকে ইন্টিগ্রেট করলে টি। এখন এইটাও তো ইনডিফিনিট ইন্টিগ্রেশন, তো ইনডিফিনিট ইন্টিগ্রেশন করলে কি একটা সমকলনীয় ধ্রুবক আসার কথা, এখানেও একটা ধ্রুবক আসবে, সেই ধ্রুবকটাকে আমরা বলতেছি ডেল, যেটাকে আমরা আদি দশা বলি। বুঝতেছো, এই ইন্টিগ্রেশনটা করলেও একটা সমকলনীয় ধ্রুবক আসবে এবং সেই ধ্রুবকটা হচ্ছে ডেল। ওকে ফাইন, তাহলে দেখো সমীকরণের খুব কাছে আমরা চলে আসছি। এবার সাইন ইনভার্স ওই পাশে নিলে এক্স বাই এ ইকুয়ালস টু সাইন ওমেগা টি প্লাস ডেল। তাহলে দেখো তো এর পরের লাইন এক্স ইকুয়ালস টু কী হবে, এ সাইন, এই যে এটা এই পাশে গুণ হয়ে আসছে, এ সাইন ওমেগা টি প্লাস ডেল, এ সাইন ওমেগা টি প্লাস ডেল, এ সাইন ওমেগা টি প্লাস ডেল। ওকে, তাহলে দেখো এইখান থেকে আমরা আমাদের ইকুয়েশনটা পেয়ে গেছি, এক্স ইকুয়ালস এ সাইন ওমেগা টি প্লাস ডেল। ডান অ্যান্ড ডাস্টেড, সলভড। তো দেখো খুব সুন্দর কিন্তু এই জিনিসটা, এমন আহামরি কঠিন কিছু না। তোমরা যদি খাতায় লিখে একবার করো তোমার ভালো লাগবে যে তুমি একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা শিখলা, প্রথমটাই হয়তো বা আমার কাছে শিখলা। এরপরে তুমি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন শিখবা, অর্ডিনারিতেই অনেক কিছু শিখবা, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন শিখবা কেমনে সলভ করতে হয়, এবং যেগুলো তুমি ওডিপিডি নামে একটা কোর্স আছে ম্যাথমেটিক্সে, তোমরা সবাই ভার্সিটিতে যাবা আমি জানি, এবং এই কোর্সটা সবাই পাবা, এই কোর্সে সব সাবজেক্টেই পাবা ওডিপিডি, ওডি অ্যান্ড পিডি। সো ওডি অ্যান্ড পিডি যখন তুমি পাবা ওই দিন আমার কথা তোমাদের মনে পড়বে যে নিয়াজ ভাই ইন্টারে ক্লাস একবার বলছিল। টিচার যখন আসবে ভার্সিটি লাইফে, ভাইয়া একটা সত্য কথা এখন তোমাকে বলে রাখি, সবাই বলবে যে খালি অ্যাডমিশনে চান্স পায় এরপরে মজা আর মজা। আমি সেটাকে একদম সিরিয়াসলি অপোজ করি, একদম ডাহা মিথ্যে কথা। অ্যাডমিশনে চান্স পাওয়ার পরে মজা আর মজা না, অ্যাডমিশনে চান্স পাওয়ার পরে শুরু, তোমার একটা সুযোগ হলো এবং সেখান থেকে তোমার পড়ার জার্নিটা শুরু। ওখানে তুমি যখন পড়বা তখন তুমি গিয়ে আরও সামনে ভালো করবা, এবং সেই জায়গাটাতে তোমাকে অনেক কষ্ট করতে হবে। পড়ার জার্নি শুরু, শুধু পড়লেই কিন্তু আবার হবে না, পড়া ভালো তো করতেই হবে, এটা তো লাগবেই। এর পাশাপাশি যেটা করতে হবে, তোমাকে আরও স্কিলফুল হইতে হবে, তোমাকে আরও কমিউনিকেটেবল হইতে হবে, তোমাকে আরও বেশি পাওয়ারফুল হইতে হবে, তোমাকে আরও বেশি স্মার্ট, আরও বেশি কনফিডেন্ট হইতে হবে। ওকে, তো অনেক স্টুডেন্ট দেখছি যে বুয়েটে চান্স পায়, এখানে চান্স পায় ভর্তি হয়ে ঝুলে যায়, আর কিছু হয় না, ওয়া নিয়েই ঝুলে গেছে। তো ওইটা তোমরা না হও, তোমরা হচ্ছে গিয়া নিজের কোয়ালিটি হচ্ছে অবশ্যই আপরাইট করবা, বা সেটাকে ধরে রাখবা, আরও বেটার করবা। তো ভার্সিটিতে যায় আমরা কেউ কি এখানে এই উদ্দেশ্যে পড়ালেখা করতেছি, চাইলে তার সঙ্গে আমার আসলে টোনটা মিলবে না যে বুয়েটে একবার চান্স পাবো এরপরে আমার পড়ালেখা শেষ, এটাই আমার আলটিমেট গন্তব্য। এরকম কেউ থাকলে তার সঙ্গে আমার টোন এখানে মিলবে না, তাকে বলতেছি তুমি ঠিক হয়ে যাও। সো তোমাকে চান্স পেতে হবে, তুমি ভালো ইউনিভার্সিটি যেখানে তোমার টার্গেট সেখানে তুমি চান্স পাবা, এবং তারপরে আরও পরিশ্রম করে আরও বেটার কিছু নিয়ে আসবা। আমি দেখতে চাই আমার পড়ানো স্টুডেন্ট বুয়েটে একটা সময় টিচার হয়েছে, সেখান থেকে সে প্রফেসর হয়েছে, বা সেখান থেকে সে আরও গ্রেটার কিছুতে চলে গেছে, আমি এটা দেখতে চাই। এই নিয়াজ ভাই যদি এতটুকু পর্যন্ত আসতে পারে তাহলে তার স্টুডেন্টরা তার থেকে 3 গুণ যেতে পারতে হবে, নাহলে আমি কেন আজকের দিনে তোমাদেরকে পড়াচ্ছি? তাহলে তো আজকের দিনে আমি না পড়ায় অন্য কিছু করতে পারতাম। তো তোমাদেরকে এই সময়টা আমি যে দিচ্ছি, সো আমার ফিডব্যাক কি? ফিডব্যাক হচ্ছে এই কোর্সে আমি পড়তেছি, এটাই ফিডব্যাক। যে এই কোর্সে আমি ভর্তি হয়েছি, নিয়াজ ভাইয়ের সঙ্গে পড়ি, এটাই হচ্ছে নিয়াজ ভাইয়ের আমি ফিডব্যাক দিচ্ছি? না, এইসা দিয়ে আমার কিছু হবে না। তো আমার ফিডব্যাক লাগবেই এটা যে তুমি তোমাদের লাইফে, তোমরা তোমাদের লাইফে এত দূর পর্যন্ত যাবা যেন করে আমি বলতে পারি যে আমার স্টুডেন্ট সামডে আমি তাকে কিছু হলেও শেখানোর চেষ্টা করছিলাম, এখন সে এত বড় বড় কাজগুলি করে। এইটা যেদিনকে বলতে পারবো ওইদিনকে মনে হবে এই যে বৃষ্টির দিনে দাঁড়ায় ক্লাস নিতেছি, এত কষ্ট করে যে সময় টময় সব ম্যানেজ করে তোমাদের ক্লাস নিচ্ছি, এইটার সাকসেসফুল হয়েছে, এবং এইটা তোমরা করে দেখাবা ইনশাল্লাহ লাইফে। ওকে, কয়টা ক্লাস লাগবে নাফিল আলম বলছো? এটার পরে 2-3টা লাগবে, 3টা লাগবে ধরে নাও, 2টাতে হয়ে যায়, বাট আমি একটা অ্যাডভান্স ক্লাস নিব, এই জন্য 3টা লাগবে। ওকে, আচ্ছা ভাইয়া, ফিজিক্সে কোন ভ্যারিয়েবল এর ক্রিটিক্যাল ভ্যালু, কোনো ভ্যারিয়েবলের ক্রিটিক্যাল ভ্যালু বের করতে ফার্স্ট ডেরিভেটিভকে 0 ধরি? হ্যাঁ,
জিরো ধরে, কিন্তু ওইটা ম্যাক্সিমাম নাকি মিনিমা ওইটা বুঝতে কখনো সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করি না। কেন? ও ভেরি গুড, ফাইন। আদিল নূরের কোশ্চেনটা খুব রিলেভেন্ট, ভালো কোশ্চেন। বইয়ে সবই ফার্স্ট ডেরিভেটিভ জিরো ধরে এবং ওইটাকে ম্যাক্সিমাম ভ্যালু বলে দেয়, মিনিমাম ও হইতে পারলো না কেন? ভালো কথা বলছো আদিল নূর। কেন পারলো না? সব ফাংশনের ম্যাক্সিমাম মিনিমা থাকে না, সব ফাংশনের ম্যাক্সিমাম মিনিমা থাকে না। আমি একটু তোমাকে একটু বললে তুমি বুঝবা। দেখো, সব ফাংশনের ম্যাক্সিমাম মিনিমা থাকে না। মনে করো এরকম একটা ফাংশন আছে, দেখো এটার ম্যাক্সিমাও আছে মিনিমাও আছে। ক্রিটিক্যাল পয়েন্ট যখন ধরো, এটাও একটা ক্রিটিক্যাল পয়েন্ট, এটাও একটা ক্রিটিক্যাল পয়েন্ট, ওকে। সো এইটা হচ্ছে ম্যাক্সিমা, এই ফাংশনের সর্বোচ্চ ভ্যালু, দেখতেই পাচ্ছ এটার ভ্যালু সর্বোচ্চ। এইটা হচ্ছে মিনিমা, কারণ দেখো এইটা এই ফাংশনের সর্বনিম্ন ভ্যালু। তাহলে এই ফাংশনের দুইটাই আছে, ম্যাক্সিমা আছে মিনিমা আছে। এই জন্য তোমাকে ক্রিটিক্যাল পয়েন্ট টেস্ট করতে হয়, কোন জন্য ম্যাক্সিমা কোন জন্য মিনিমা। এখন লেটস সে এরকম একটা ফাংশন আছে, দেখো তো এইরকম একটা ফাংশন আছে, মনে করো পরাবৃত্ত, একটা পরাবৃত্ত আছে। এখন বলো তো এই ফাংশনের কি মিনিমা আছে? না, এটা মিনিমা নাই, এটা তো এইভাবে বাড়তেই থাকবে, মিনিমা নাই। বাট এটা একটা ম্যাক্সিমা আছে, এইটা শুধুমাত্র ম্যাক্সিমা আছে, এইটা শুধুমাত্র ম্যাক্সিমা আছে। দেন অ্যাগেন মনে করো একটা ফাংশন, একটা অন্য এরকম পরাবৃত্তই, বাট নিচের দিকে শীর্ষটা। তাহলে বলো তো এইটার কি ম্যাক্সিমা আছে? না, এটা শুধুমাত্র মিনিমা আছে, এটা শুধুমাত্র মিনিমা আছে, আর এটা হচ্ছে শুধুমাত্র ম্যাক্সিমা আছে, ওকে। আবার এটার ম্যাক্সিমা মিনিমা দুইটা আছে। এখন তুমি যেটাকে ফার্স্ট ডেরিভেটিভ জিরো ধরেই শিওর হওয়া ম্যাক্সিমা পাবো, সেটা এমন টাইপের একটা ফাংশন যার মিনিমা নাই, তার ম্যাক্সিমা ভ্যালুই থাকতে পারে শুধুমাত্র। তার মানে জিরো ধরে যে ক্রিটিক্যাল পয়েন্ট পাইছো, সেটা একটাই ক্রিটিক্যাল পয়েন্ট পাইছো এবং সেটা দিয়ে ম্যাক্সিমা বেরোবে। আবার অনেক সময় মিনিমার ক্ষেত্রে এরকম হতে পারে যে ওই ফাংশনে শুধু মিনিমাই আছে, ফার্স্ট ডেরিভেটিভ জিরো ধরে যে ক্রিটিক্যাল পয়েন্ট পাইছো ওটা দিয়ে মিনিমাই বেরোবে। বুঝতে পেরেছো? এখন এই জিনিসটা ডেফিনেটলি তোমাদেরকে আর বুঝাইতে হবে না, আদিল নূর বুঝে গেছো। সো এই কেসগুলোতে যখন আমরা শিওর থাকি এটা শুধু ম্যাক্সিমাই আছে, তখন ফার্স্ট ডেরিভেটিভ জিরো ধরে বয়ে আগায় যায়। ক্লিয়ার? ভাইয়া আপনার উপর ভরসা কইরাই বরিশাল বৈশা বুয়েটের এইম করতেছি, কাব্যি বলছো? হ্যাঁ করো, এটা এটা তুমি করতেই পারো, আল্লাহর উপরে বিশ্বাস রাখবো, এটা করো, কোনো সমস্যা নাই। বুয়েটে বরিশালে বসে বুয়েটে পড়া, তো আমি একজন এক্সাম্পল, আমি বরিশাল জেলা স্কুলের স্টুডেন্ট, আমি তো বুয়েটে পড়ছি। ইভেনচুয়ালি আমি যখন ক্লাস 10-এ এসএসসি পরীক্ষা দেই, তোমাকেই বলছি কাব্যি, এসএসসি পরীক্ষা যখন দেওয়ার পরে আমি নর্থডাম কলেজে চান্স পেয়ে নর্থডাম কলেজে ভর্তি হই। তো নর্থডাম কলেজে যখন ভর্তি হই, আমার আর মেজরিটি সব ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড, ওরা বরিশালেই ছিল, হাতেম আলী কলেজে ভর্তি হয়েছিল, কেউ কেউ অমিতুলালে ভর্তি হয়েছিল। তো আমাদের 5 জনের একটা গ্রুপ ছিল স্কুলের, মানে আমরা যারা টপ 5 বা আমরা যারা পড়ালেখা করি, সোজা কথা সিরিয়াসলি। তো ওই 5 জনের যে গ্রুপ ছিল, বরিশালে 5 জন, আমি একজন। তো ওরা আমার উপরে ডিপেন্ড করতে বলতাম না, ব্যাপারটা এরকম ছিল, আমি নর্থডামে আসি, আই হ্যাভ বেটার অ্যাক্সেস টু দ্য এডুকেশন, আমি জানতে পারতেছি বেশি, তখন তো অনলাইন ছিল না। তো আমি সব কিছু বুঝতেছি ওখানে কেমনি কী হয়। তো আমার ওই ফ্রেন্ডরা আমার থেকে কাউন্সিলিং নিত ফোন দিয়া প্রত্যেক রাতে, দোস্ত আচ্ছা এই চ্যাপ্টারটা তো আমাদের এখানে পড়াইছে, এভাবে পড়াইছে, সো তো ঠিক আছে নাকি অন্য কিছু অ্যাড করতে হবে। বিলিভ ইট অর নট, যখন বন্ধ পাইতাম, আমার বাড়ি বরিশালে না, আমার বাড়ি খুলনাতে, ওখানে পড়েছি, বাবা চাকরি করতেন ওই সময়, বরিশাল জিলা স্কুলে পড়েছি। আচ্ছা যাই হোক, সো বিলিভ ইট অর নট, আমি যখন বন্ধ পাইতাম নর্থডাম কলেজে, ঘুরতে যাইতাম 7 দিনের জন্য, ওদেরকে বাসায় বসে পড়াইতাম, বাসায় বসে আমার আমার ফ্রেন্ড পড়াইতাম, মানে বড় হয়ে গেছি পড়ায় এমন না, একটা আলোচনা হইতো আর কি। ওরা সবাই আসতো 5 জন, ওদেরকে আমি দেখাই দিতাম, আচ্ছা এই চ্যাপ্টার এতটুকু পড়লে ঠিক আছে, আমি এতটুকুই পড়ছি, এইটা এতটুকু, এই বই থেকে এতটুকু, এই অংশটা জানতে হবে, এটা কিন্তু এরকম না। এবং অনেক কিছুই ওখানে লিমিটেশন ছিল এবং সেগুলো ঠিক করে দিতাম। ইভেনচুয়ালি ওই 7 দিনই টানা আমি ওদেরকে পড়াইছি, এভাবে করে 4-5 বার বরিশালে যা গেছি নর্থডাম লাইফে পড়াইছি। এবং তোমাদেরকে এই কথাটা বলতে আজকে আমার গর্ব লাগে, আমি নিজে শুধু বুয়েটিয়ান না, আমার ওই 5 বন্ধুও বুয়েটিয়ান, আমরা মোট 6 জন একই স্কুল থেকে বুয়েটিয়ান। এবং ওই বরিশাল থেকে ওই সময়ে এইটা ছিল সব থেকে বড় অ্যাচিভমেন্ট যে এই 13 ব্যাচের 6টা ছেলে মেয়ে একবারে বুয়েটে চান্স পাইছে বরিশাল থেকে, যেটা এর আগে কখনো হয় নাই। সো আই হ্যাভ মাই নেম দেয়ার। আমার ফ্রেন্ডদেরকে আমি ওখান থেকে পড়ানোটাকে ভালোবাসি, আমি পড়ানো শুরু করছি আমি যখন স্টুডেন্ট, আমার ফ্রেন্ডকে পড়ায়। সো আমি তোমাদেরকে এটা বলতে চাচ্ছি, সেই ভরসার প্রতিদান নিয়াজ মোর্শেদ ফয়সাল তোমাদেরকে দিতে পারবে। খালি আমি তোমাদের কাছে যতটুকু এক্সপেক্ট করবো, যতটুকু কাজ দিব, অতটুকু করতে হবে, তাহলে হবে। আদিলা তুমি সেই দিনের কথা চিন্তা করো, আজকের দিনে অনলাইন আছে, খুললেই কত ভালো ভালো ক্লাস দেখা যাচ্ছে, তোমাকে কি আটকাবে? মারুফরাজ ভাইয়া, হায়ার ম্যাথ কি শুধু একটা রাইটারের বইয়ের
হায়ার ম্যাথ কি শুধু আয় হে পড়াইতে পড়াইতে তো কলমই ভেঙে ফেললাম আজকে, কলমটা ভেঙে গেছে। এক সেকেন্ড আরেকটা পেন আমি একটু বের করি। কোথায় গেল? এই তো পাওয়া গেছে। আচ্ছা বলো ভাই, হায়ার ম্যাথ কি শুধু একটা রাইটারের বইয়ের ম্যাথ সলভ করলে ইঞ্জিনিয়ারিং এনাফ, নাকি আরও অ্যাডভান্স ম্যাথ করতে হবে? ইনাফ, ইনাফ। একটা যে কোনো রাইটারের বইয়ের একটা, তাও তুমি সব সলভ করতে পারো কিনা দেখো। সেটার বোর্ডেরগুলো আগে, তারপরে তার থেকে একটু লেস ইম্পর্টেন্ট এভাবে করে নোট করে খাতায় রেখে দিবা, খাতাটাই বারবার দেখবা, তাহলে ম্যাথ ফার্স্টটা রিভিশন দিতে পারবা। ইনাফ, এটাই। ভাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। অঞ্জয় ঘোষ, কি অবস্থা তোমার? তোমার এক্সাম শেষ হয়েছে? ভাইয়া আপনার কথা শুই না অনেক ভরসা পাইলাম, সাহস পাইলাম ইনশাআল্লাহ। সো দ্যাটস ইট। আজকে ক্লাসটা খুব ছোট একটা ক্লাস ছিল বৃষ্টির দিনে। আমাদের আগের ক্লাসে জমা যে কাজগুলো ছিল এগুলো করলাম। গ্রাফ, বেগ বনাম সরণের গ্রাফ আঁকলাম, আমরা ত্বরণ সরণের গ্রাফ আঁকলাম, সিম্পল হারমোনিক মোশনের ব্যবকলন ইকুয়েশনের সমাধানটা দেখলাম, অ্যান্ড দ্যাটস ইট। ওকে, তো আজকের ক্লাসকে আমরা আর লম্বা করছি না। ওকে ফাইন। আদিল নূর বলছো ভাইয়া আপনি ম্যাথ অ্যান্ড ফিজিক্স সবচেয়ে বেশি কার কাছে শিখছেন? এখন দেখো, এইটা তো তোমরা মানো, তুমি এখন যে জায়গাটাতে আসো শিক্ষায়, সেই জায়গাটাতে তুমি আসছো অনেকগুলো টিচারের কাঁধে পা দিয়ে। অনেকটা টিচাররা হচ্ছে ল্যাডারের মতো, মইয়ের এক একটা স্টেপ পা দিয়ে আমরা উঠছি। এখন তোমাকে যদি বলা হয় মইয়ের কোন স্টেপটা বেশি ইম্পর্টেন্ট ছিল, প্রথমটা, শেষেরটা, নাকি মাঝেরটা, আমি কি বলবো? আমি বলবো প্রত্যেকটা স্টেপ ইম্পর্টেন্ট ছিল, সেটা শুরুরটা হোক, মাঝেরটা হোক, আর শেষেরটা হোক। কজ একটা স্টেপ না থাকলে আমি পরের স্টেপে যেতে পারতাম না। সো আমি যদি এটা বলি যে আমি এই ম্যাথ টিচার থেকে বেশি ম্যাথ শিখছি, তো ওই ম্যাথ শেখার আগে আমাকে কোনো টিচার কি আসলে সংখ্যা গণনা শিখান নাই? ওটা না শিখলে কি আমি এসে পরেরটা থেকে ওটা শিখতে পারি? পারি না। সো আমার প্রত্যেকজন টিচারের থেকেই আমি সাফিসিয়েন্ট শিখছি। তবে তুমি স্পেশালি জানতে চাচ্ছ, সেই জায়গাটাতে আমি এটাই বলতে পারি, আমি ম্যাথমেটিক্স সব থেকে বেশি শিখছি রেজাউল করিম স্যারের থেকে। রেজা স্যার নরডাম কলেজের টিচার। রেজা স্যার অ্যামেজিং টিচার, মানে আই থিঙ্ক মাই কাইন্ড অফ টিচার। আমি টিচার বলতে এরকমই বুঝাই, স্মার্ট হবে, এত জোস অ্যানালজি থাকবে, এত জোস এক্সপ্লেনেশন থাকবে, এত ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট থাকবে যে বিমোহিত লাগবে। আর প্রেজেন্টেশন, হাতের লেখা, সব কিছু মিলে, আইডিওলজি, পার্সোনালিটি ওয়াজ অ্যামেজিং। মানে সে আমাকে জাস্ট একটা লেভেল দিছে। এইটা নাম্বার ওয়ান, রেজাউল করিম স্যার। ডেফিনেটলি স্যার অনেক অনেক জানতেন, অনেক পরিশ্রমী ছিলেন, আমাকে হেল্প করেছেন সর্বোচ্চ। ফিজিক্স আই মাস্ট সে জুয়েল ভাই থেকে অনেক বেশি ফিজিক্স শিখেছি। জুয়েল ভাই থেকে ফিজিক্সটাকে অনুধাবন করতে শিখেছি। বাট দিস ইজ নট অনলি জুয়েল ভাই, এখানে আরও অনেকের থেকে শিখেছি। বাট জুয়েল ভাই ওয়াজ, মানে কি বলে, ভার্সেটাইল ছিল, সবার থেকে ভার্সেটাইল ছিল। এখন আমি অনেক চুজি, আমি পার্সোনালি বললাম আমি অনেক চুজি। এটা আমার ভালো হ্যাবিট না, চুজি থাকা ভালো না বেশি একটা। সো আমি অনেক চুজি ছিলাম স্টুডেন্ট, এই যে আমি অনেক বেশি নাকুচাও ছিলাম আসলে। বা আমি মেনে নিতে পারি, আজকের দিনে হয়তো আমি নিজেকে চেঞ্জ করেছি, বাট আমি ছিলাম এরকম। সো টিচার ভালো পড়াইলেই আমি তাকে আসলে আমার ওই জায়গাটাতে বসাই নেই, ভাবে থাকতাম না। তো সেই জায়গাটাতে যারা বসছেন তারা ডেফিনেটলি আনডাউটেডলি তারা আসলে কি বলে, গ্যালাকটিকোস। ওকে ফাইন। সো আমি দুইটা নামই মেনশন করলাম। আরও অনেক টিচার আমাকে ইম্প্যাক্ট রেখেছেন, তারা সবাই আমাকে উপকৃত করেছেন, কেউ কম কেউ বেশি না। বাট পার্সোনালিটি ওয়াইজ দোজ গাইজ আর মাই আইডল, ওরকমই হতে চাই। 22 ব্যাচের সাজিদ ভাই বরিশাল থেকে বুয়েটে সিভিলে চান্স পাইছিল। আচ্ছা ভালো। বরিশাল থেকে উনি আমাকে আপনার কোর্সের জন্য ওয়েট করতে বলছিল, এজন্য করতেছিলাম। ওই টাইমে আমার সব ফ্রেন্ডরা অন্য কোর্স কিনে ফেলছিল, আমি আপনার জন্য ওয়েট করছি। এখন আমি ওদের থেকে আগায় আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাব্বি, এটাই। সো তুমি ওয়েট করেছো, আমি তোমাকে ওয়েট করাইছি। যদি সেটা হয় তাহলে সেক্ষেত্রে আমি অ্যাপোলোজাইজড। ইনশাল্লাহ আল্লাহ তোমার ধৈর্যের উত্তম প্রতিদান দিবেন ইনশাল্লাহ। অন্ধকার জি ভাইয়া, ফিজিক্সে অনেক ভালো মার্ক পাইছি, থ্যাংকস ফর ইউর ক্লাস। আলহামদুলিল্লাহ, লাভ ইউ অল। আসতেছি ডুয়ারডাই 3.2 এর ক্লাসে। ওকে, তো আজকে ক্লাস এতটুকুই। 3.2 এর ক্লাসে সবাই থাকবা, দেখা হচ্ছে ওখানে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, লাভ ইউ।